জোড়াসাঁকো ঠাকুরবাড়ি নামটা শুনলে পরেই আমাদের মনে রবি ঠাকুরের হাজারো স্মৃতি যেন খেলা করে। রবি ঠাকুরকে আমরা চোখে না দেখে থাকলে পরেও রবি ঠাকুরের গল্প শুনতে শুনতে কিংবা তার বিভিন্ন ছবি দেখতে দেখতে কিংবা তার সৃষ্টি সাহিত্যের মধ্যে দিয়ে মনে হয় যেন রবি ঠাকুর আমাদের ঘরের মানুষ। রবীন্দ্রনাথ ঠাকুর এমন একজন মানুষ যার সৃষ্টি, যার সবকিছু আমাদের সঙ্গে জড়িয়ে রয়েছে, আর তার সঙ্গেই জড়িয়ে রয়েছে পুরনো কলকাতার স্বাদ। এবং পুরনো কলকাতা বলতে গেলে পরে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান। সেই জোড়াসাঁকো ঠাকুরবাড়ি সম্পর্কে আমরা অনেক কিছু জানলেও আমরা হয়তো এটা অনেকেই জানি না যে এই জোড়াসাঁকো ঠাকুরবাড়ি আসলে কার তৈরি করা কিংবা আসল মালিক কে ছিলেন, সেই সম্পর্কেই আজকে আপনাদেরকে জানাবো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। আর আমি শ্রেয়সী রয়েছি আপনাদের সঙ্গে, তো চলুন শুরু করা যাক। প্রথমেই এই ভিডিও শুরুতে আপনাদেরকে যেটা বলবো যে জোড়াসাঁকো নামটি আসলে কিভাবে এলো। আসলে পুরনো কলকাতার সঙ্গে এই অঞ্চলটি, জোড়াসাঁকো অঞ্চলটির যোগসূত্র ছিল বর্তমান যুগ থেকে সেই একেবারে পুরনো কলকাতার সঙ্গে। সেই সময় আজকের কলকাতার মতো তৎকালীন কলকাতা ছিল না। আবার কলকাতার এই অঞ্চল তৈরি করতে গিয়ে প্রচুর গাছপালা কাটতেও হয়েছিল। তবে সেখানে বেশ একটি বড় ঝিল ছিল। পুরনো ইতিহাস ঘাটলে জানা যায় যে কলকাতার একজন ধনী ব্যবসায়ী বৈষ্ণবচরণ শেঠ, তার হাত ধরেই তৈরি হয়েছিল এই জোড়াসাঁকো অঞ্চল। যদিও তখন এই জায়গার নাম মোটেই জোড়াসাঁকো ছিল না, কালের বিবর্তনে জায়গার নামকরণ হয় জোড়াসাঁকো। এবার এই পুরনো ইতিহাস বা পুরনো কলকাতার ইতিহাস ঘাটতে গেলে যখন বৈষ্ণবচরণ শেঠের নাম উঠে আসে, সেই সময় ঠাকুরবাড়ি সেইভাবেও সমৃদ্ধি লাভ করেনি। বলা ভালো ঠাকুরবাড়ি সেই সময় সামনেই আসেনি, অনেক আগের কথা বলছি, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মেরও বহু বহু বছর আগেকার কথা। বৈষ্ণবচরণ শেঠ সম্পূর্ণ জোড়াসাঁকো অঞ্চল তিনি কিনে নিয়েছিলেন ইংরেজদের কাছ থেকে। এরপরে তিনি ঠিক করেন যে তার নিজস্ব মুদ্রা ব্যয় করে তিনি দুটো সাঁকো তৈরি করবেন ওই ঝিলের ওপরে। একটি সাঁকো তৈরি হবে ব্রাহ্মণদের জন্য, আর অপর একটি সাঁকো তৈরি হবে অন্যান্য জাতদের জন্য। আর তার ভাবনা অনুযায়ী তিনি কিনেও নিয়েছিলেন ওই এলাকা, আর তিনি তৈরিও করে দিয়েছিলেন দুটো সাঁকো। মনে করা হয় এই দুটি সাঁকোকেই জোড়া দেওয়ার নাম থেকে জোড়াসাঁকো নামটি এসেছে। এবারে এলাকার সমস্ত গাছপালা সাফ করে তিনি আবার তৈরি করেছিলেন প্রাসাদোপম বাড়ি, অর্থাৎ বৈষ্ণবচরণ শেঠের হাত ধরেই তৈরি হয়েছিল একটি বিশাল বাড়ি। তবে শুধুমাত্র বর্তমানে যে ঠাকুর বাড়ির কথা আমরা বলছি সেটা ছাড়াও বৈষ্ণবচরণ শেঠের হাত ধরে তৎকালীন উত্তর কলকাতার একাধিক জায়গা সেজে উঠতে শুরু করে। আখেরে বৈষ্ণবচরণ শেঠ ছিলেন ভীষণই দয়ালু একজন ব্যক্তি, মানুষের বিপদে আপদে তিনি সবসময় পাশে গিয়ে দাঁড়াতেন। আর এরপরে যে ঘটনাটা বলতেই হয় যে কিভাবে জোড়াসাঁকো ঠাকুর বাড়ি উত্থান হলো আর কিভাবে তা ঠাকুর পরিবারের হাতে এলো। শোনা যায় সুদূর তেলেঙ্গানার রাজা বৈষ্ণবচরণ শেঠের গঙ্গাজল ব্যবহার করতেন এবং তার নাম ছড়িয়ে পড়েছিল বিভিন্ন জায়গায়। আর এই গঙ্গাজলের ইতিহাসের সঙ্গে জড়িয়ে রয়েছে ঠাকুর বাড়ির একটা ইতিহাস। গঙ্গাজলের সঙ্গে এক সময় যখন বৈষ্ণবচরণ শেঠের নাম একেবারে জড়িয়ে পড়েছে, সেই সময় তার মূল প্রতিদ্বন্দ্বী ছিলেন চণ্ডী প্রসাদ নামের একজন ব্যবসায়ী। তবে তার ব্যবসা বেশি দিন টেকেনি, আর এই সময় বৈষ্ণবচরণ একেবারে রমরমা ব্যবসা করছেন। আর বৈষ্ণবচরণের সহযোগিতায় ঠাকুর বাড়ির আদি পুরুষ নীলমণি ঠাকুর গঙ্গাজলের ব্যবসা করতে শুরু করেন। নীলমণি ঠাকুর ছিলেন বৈষ্ণবচরণ শেঠের খুবই কাছের একজন বন্ধু। আর দেখতে দেখতে যেটা দেখা যায় যে নীলমণি ঠাকুর বৈষ্ণবচরণের প্রিয় পাত্র হয়ে ওঠেন। বৈষ্ণবচরণ তিনি ব্রাহ্মণকে জমিদানের পুণ্যের আশায় জোড়াসাঁকোর বেশ বড় একটি এলাকা নীলমণি ঠাকুরকে দান করে দিয়েছিলেন। অর্থাৎ যেটা দেখা যায় একেবারে নীলমণি ঠাকুরকে তিনি দান করে দিয়েছিলেন বর্তমানের আমরা যে জোড়াসাঁকো দেখি সেই জোড়াসাঁকো এলাকা। এবার যেটা দেখা যায় এরপর নীলমণি ঠাকুর একেবারে ব্যবসায় তেরে পড়ে উঠলেন। গঙ্গাজলের বুদ্ধির জেরে যখন একেবারে বৈষ্ণবচরণের নাম চারিদিকে, তখন নীলমণি খেয়াল করলেন যে হাড়ি এবং কাপড়ের ঢাকনাতে যেভাবে গঙ্গাজলের ব্যবসা হচ্ছে তার ফলে মাটির পাত্র ভেঙে যাচ্ছে বা উল্টে গিয়ে জল নষ্ট হচ্ছে। তখন তিনি তার বুদ্ধি খাটিয়ে টিনের বাক্সে ঢাকনা আটকে শুরু করলেন গঙ্গাজলের ব্যবসা। আর এইভাবেই ধীরে ধীরে এই আদিপুরুষ
ঠাকুর বাড়ির আদি পুরুষ সারা মানুষের কাছে চলে আসতে শুরু করলেন। এবার যে জমির উপরে আজকের জোড়াসাঁকো ঠাকুর বাড়ি তথা যেটা আমরা জানি যে ঠাকুর বাড়ি বর্তমানে দাঁড়িয়ে রয়েছে, সেই ঠাকুর বাড়ি নীলমণি ঠাকুর গৃহদেবতা লক্ষ্মী জনার্দন জীবের নামে দেবোত্তর সম্পত্তি হিসেবে লাভ করেছিলেন। বিশিষ্ট ধনী বৈষ্ণবচরণ শেঠের কাছ থেকেই তিনি পেয়েছিলেন এটি দেবোত্তর হিসেবে। এরপর অবস্থা আরেকটু সচ্ছল হলে নীলমণি সেখানে একটি ইমারত তৈরি করেন। তবে তার যে মূল অংশটা, সেই মূল অংশটা যেটা ঠাকুর বাড়ি হিসেবে বর্তমানে পরিচিত, তা কিন্তু তৈরি হয়েছিল বৈষ্ণবচরণ শেঠের হাত ধরেই। এরপরে ধীরে ধীরে চলে আসছে আরো গল্প। তবে সেই সমস্ত গল্পে যাওয়ার আগে যদি আপনারা বৈষ্ণবচরণ শেঠের সম্পর্কে জানতে চান, কে ছিলেন তিনি, তাহলে অবশ্যই আই বাটনে ক্লিক করে দেখতে পারেন পুরো ভিডিওটা। এছাড়াও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংক থেকেও আপনারা পেয়ে যাবেন সেই ভিডিও। তো চলুন আবারও খবরে ফেরা যাক, যে বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করছি। রবীন্দ্রনাথের আতুর ঘর থেকে শুরু করে সবকিছুই তার শেষ নিঃশ্বাস ত্যাগ করা সমস্ত কিছুর সঙ্গেই একেবারে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রয়েছে ঠাকুর বাড়ির ইতিহাস। বর্তমানে মোট 4টি ভবনে 18টি গ্যালারি জুড়ে রবীন্দ্র ভারতী মিউজিয়াম তৈরি করা হয়েছে। মূল বাড়িটি একেবারে আয়তাকার। দোতলায় উঠেই আপনারা হাতের বাম দিকে যে ঘরটি দেখতে পাবেন সেটি হচ্ছে রবীন্দ্রনাথের খাবার ঘর। তার সঙ্গেই লাগোয়া রয়েছে মৃণালিনীর হেসেল। এছাড়াও পাশে একাধিক ঘর, গানের ঘর, তার মহাপ্রয়াণের ঘর, এরকম একাধিক ঘর বর্তমানে রবীন্দ্রনাথের স্মৃতিকে একেবারে যেন আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে। তাই বর্তমানে গেলেও একেবারে ফিরে যেতেই হবে রবীন্দ্রনাথের সেই স্মৃতিতে। রবীন্দ্রনাথ ঠাকুরের ঠাকুরদা প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, যাকে সবাই এই প্রিন্স নামেই জানতেন আর কি, তিনি ছিলেন একেবারে খামখেয়ালি মানুষ। অনেক সময় তার যা মনে হতো তিনি তাই করে বসতেন। যেমন দ্বারকানাথ ঠাকুরের মনে হয়েছিল যে সেই সময় কলকাতা থেকে 300 কিলোমিটার দূরে বর্তমান ঝাড়খণ্ডের মহেশমুন্ডা এলাকায় একটি কুয়োর জল অত্যন্ত উপকারী, তাই ওই জল পান করলে হজম শক্তি বৃদ্ধি পাবে আর খাবার ভালো হজম হবে। আর সেই জন্য ওই জল আনানো হতো তার পানীয় জল হিসেবে। আর এইভাবেই এক কথায় বলা যেতে পারে যে ঠাকুর বাড়ির মানুষজন ছিলেন ভীষণই সৌন্দর্য প্রিয় এবং ভীষণই শৌখিন প্রকৃতির মানুষ। আবার সেই জায়গা থেকে দেখতে গেলে রবীন্দ্রনাথ ঠাকুরও যে একেবারে শৌখিন ছিলেন না তা কিন্তু বলা যায় না। এছাড়াও বর্তমানে বিভিন্ন কিছুর সঙ্গে জড়িয়ে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর এবং ঠাকুর বাড়ির নাম। এছাড়াও যেটা জানা যায় যে দ্বারকানাথ ঠাকুর তিনি যেমন একদিকে জোড়াসাঁকো ঠাকুর বাড়ির তিনি যেমন ইতিহাসের সঙ্গে জড়িয়ে রয়েছে, তেমনি জানা যায় যে তৎকালীন পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার 6B দ্বারকানাথ টেগর লেনের জোড়াসাঁকো ঠাকুর বাড়ি অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগ থেকে ঠাকুর পরিবারের বাসস্থান ছিল। 19বিংশ শতাব্দীর বাঙালির সামাজিক এবং রাজনৈতিক জীবনে এই বাড়ির বাসিন্দারা একেবারে গুরুত্বপূর্ণ স্থান দখল করেছিলেন। তার মধ্যে অবশ্যই সবার প্রথমে তো রবীন্দ্রনাথ ঠাকুরের নাম রয়েছে। এই বাড়িতেই 1861 সালের 7ই মে জন্মগ্রহণ করেছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। বর্তমানে এই বাড়িটি রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের অধীনে এবং 1962 সালের 8ই মে রবীন্দ্রনাথের জন্ম শতবার্ষিকীতে এই বিশ্ববিদ্যালয়টির উদ্বোধন করা হয়। এবং যেটা জানা যায় পরবর্তীকালে এখানে হতো ব্রাহ্ম সমাজের সভা। এছাড়াও মূল বাড়িটি বাইরের দিক থেকে একটি ভবন আছে, রবীন্দ্রনাথের ব্যবহৃত একটি গাড়িও রাখা রয়েছে এখানে। আর সবকিছু মিলিয়ে মানুষের মননে চিন্তনে জড়িয়ে রয়েছে রবি ঠাকুর। কেমন লাগলো আপনাদের আজকে জোড়াসাঁকো ঠাকুর বাড়ির ইতিহাস সম্পর্কে জেনে? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। এরকম আরো অন্যান্য কন্টেন্টের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।